বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে, ডাকসু রাকসু জাকসু নিয়েও আলাপ হচ্ছে। এই আলাপগুলোর ভিড়ে আসলে আমাদের নতুন প্রজন্ম কতটুকু রাজনীতি সচেতন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে ছাত্র রাজনীতিকে কিভাবে দেখেন, আপনার কি মনে হচ্ছে, এবং সেখানে আসলে সংস্কারের কি করার আছে? খুবই চমৎকার একটি প্রশ্ন, এই প্রশ্নে খুবই প্রাসঙ্গিক। আসলে এই সরকারের কাছে অনেকগুলি জনগণের চাওয়া ছিল, তার মধ্যে একটা বড় চাওয়া ছিল কিন্তু শিক্ষাক্ষেত্রে সংস্কার। শিক্ষার পরিবেশ বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি, একটা হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে ছাত্র, আর একটা হচ্ছে একটা ক্যাম্পাস আর ইনফ্রাস্ট্রাকচার। এই তিনটা থাকলেই আবার শিক্ষাঙ্গন হয় না, এই তিনটা একটা মিথস্ক্রিয়া। সেখানে যেমন একদিকে শিক্ষা থাকবে, মূলত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলি, ওইটা কিন্তু আসলে প্রকৃত শিক্ষা যেটা বলে সেটা দেয় না, দেয় হলো দক্ষতা বৃদ্ধি শিক্ষা। আর প্রকৃত শিক্ষা বলতে যেটা ভালো মন্দ পার্থক্য করার শিক্ষা, সেটা রাজনীতিতে হোক, সমাজে হোক, যে কোনো ক্ষেত্রে ভালো মন্দ পার্থক্য করার শিক্ষাটা ছেলেরা নিজেদের মধ্য দিয়ে অথবা ছাত্র শিক্ষক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে, ক্যাম্পাসে বিচরণের মধ্য দিয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডিবেট, এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা ভাইব্রেন্ট একটা পরিবেশের মধ্যে দিয়ে শিখে। সেই শিক্ষার পরিবেশটা বিগত 20 বছর 25 বছর নাই। আমি খুব সৌভাগ্যবান, আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 95 সাল পর্যন্ত ছিলাম, 88 থেকে। বরং এরশাদ থাকাকালীন সময় বিশ্ববিদ্যালয়গুলি রাজনৈতিক কালচারে যেমন খুব ভাইব্রেন্ট ছিল, সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু ভাইব্রেন্ট ছিল। আমরা আমাদের সময় আমাদের যে দল, আমি একটা দল করতাম, নাম বললাম না, কিন্তু আমার অপোনেন্ট দলের বড় বড় নেতারা যখন বক্তৃতা দিতে আসতেন, তখন আমরা মুক্তমঞ্চে বসে পিন পতন সাইলেন্টে তাদের বক্তব্য শুনতাম। সেরকম একটা পরিবেশ না হলে সুন্দর নেতৃত্ব, বিকশিত নেতৃত্ব আসে না। কিন্তু আমাদের এই সোসাইটিটাকে আমরা ভেস্টেড একটা ইন্টারেস্ট গ্রুপের কাছে নিয়ে রাজনীতিটাকে সম্মানজনক, চক্ষু লজ্জাহীন একটা পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছে, অসম্মানজনক একটা জায়গায় নিয়ে চলে গেছে। এই কারণে আমাদের মেধাবী ছেলেরা রাজনীতি বিমুখ। আমি একটু বলিনি, দেখেন সংস্কারের কথা কিন্তু আমাদের বিগত দিনে ছিল। প্রথম কথা হলো আপনার বেসিক সংস্কারটা দরকার, শিক্ষাঙ্গনে একটা সংস্কার দরকার ছিল, আমাদের সিলেবাস সেখানে দেখেন। আমাদের জাতীয় শিক্ষা ওয়ার্কশপ বলতে 1978 সালে কিন্তু একটা মানে তৎকালীন জিয়া রহমান একটা কিন্তু কনভেনশন ডাকে, 12 ঘন্টা কয়েক হাজার শিক্ষার্থী শিক্ষক নিয়ে আলোচনা করেন, উনি বসেছিলেন। দিন শেষে ওখান থেকে একটা সুপারিশমালা আসে, সেই সুপারিশমালা অনুযায়ী একটা দিক নির্দেশন। আমি বলছি যে আমাদের রাষ্ট্রনায়করা কি করতেন, সেই জায়গা থেকে উনি একটা কিন্তু কাসিম, যেটা আমি বলতে চাচ্ছি যে অধ্যাপক মুস্তফা বিন কাসিম জাতীয় শিক্ষা উপদেষ্টা করেন। সেখানে বৃত্তিমূলক, কারিগরি, কৃষি ও চিকিৎসা সম্প্রসারণের শিক্ষানীতি প্রণয়ন করার কথা বলেন। এই জাতীয়তাবাদী দলের তার যে পূর্বপুরুষ, যে নেতা, উনি শিক্ষাকে বলছেন জাতীয় ঐক্য আনে এমন শিক্ষা, উৎপাদন বাড়ায় এমন শিক্ষা, ব্যক্তি ও সামাজিক উন্নয়নে এমন শিক্ষা। তার মানে ঐক্য একটা বড় ব্যাপার। যে শিক্ষা আমাদেরকে ঐক্য করে না, সেই শিক্ষা আমাদের কোনো কাজে লাগবে না। আজকে বিশ্ববিদ্যালয় বলি, আজকে সমাজে বলি, যে ছাত্ররা একসাথে আন্দোলন করলো, সেই ছেলেরা আজকে ডিভাইসিভ, সেটা ক্যাম্পাসও তাই। সেই কারণে আমি বলছি ক্যাম্পাসগুলি যে ধরনের ভাইব্রেন্ট একটা পরিবেশ থাকা উচিত, সের মধ্য দিয়ে জাকসু ডাকসু রাকসু হওয়ার সেই পরিবেশটা আসলে না। কিন্তু এতটুকু মতপার্থক্য কি একটা গণতান্ত্রিক পরিবেশে স্বাভাবিক নয়? আমি তো অবশ্যই আমি মনে করি মত পার্থক্য থাকতেই পারে, মতভেদও থাকতে পারে, কিন্তু এখন মত পার্থক্যর মধ্য দিয়ে যে ধরনের মব সৃষ্টি হয়, যে ধরনের ট্যাগের রাজনীতি হয়, তাতে বিকাশের থেকে ভালো ছেলেরা এর থেকে দূরে সরে যাচ্ছে। সঙ্গত কারণে পরিবেশ পরিস্থিতিটা আমাদের লিড করা উচিত ছিল আমাদের উপর থেকে। রাজনৈতিক সদিচ্ছা যেটাকে বলে, যেটা হলো পলিটিক্যাল উইলিংনেস, আমাদের যারা গার্জিয়ান, সেখান থেকে যদি একটা প্রিফার্ড প্রসেস যদি না হয়, তাহলে কিন্তু আমার প্রান্তেও এরকম হবে। এটার একটা সংকটও বলি, আমাদের এখন যেটা হলো বেকারত্ব বেড়ে যাচ্ছে, রাজনীতিক সাথে অর্থনীতি একটা বড় কিন্তু যোগসূত্র আছে। আমাদের অর্থনৈতিকভাবে কিন্তু অ্যাপারচারটা বড় হয়ে গেছে, প্রান্তিক জনগোষ্ঠী এবং উচ্চ লেভেলের এত বড় ফারাক। এই ঢাকা শহরে 3,000 টাকা রুজি করে সেও বাস করে, 30,000 টাকা, 3 লাখ টাকা, 30 লাখ টাকা, 3 কোটি টাকা, 300 কোটি টাকা, এই সবাই একই সমাজে। এরা একটা বাজার থেকে বাজার করে, প্রতিদিন মাছের দিকে কেউ তাকায় থাকে, মাংসের দিকে তাকায় থাকে, প্রতিদিন যে 10টা খুন হয় না বাজারে,
এটাই তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এরকম একটা অর্থনৈতিক বৈষম্য পরিবেশে রাজনীতি, সুস্থ রাজনীতি বিকশিত হওয়ার কোনো কারণ নাই। সেই কারণটা হচ্ছে যে প্রতিটা মানুষ, প্রতিটা ছেলে, বিশ্ববিদ্যালয়তে আপনি দাঁড়ান কি লাস্ট সেশনে ভালো ছাত্র সে ছাত্রলীগের সাথে যোগ দিত, কারণ সে মাস্টার হতে চায়। মানে কোনো না কোনোভাবে পলিটিক্যাল প্রসেসটাকে তারা বেছে নেয় রুটি রুজি করার অথবা বিত্ত বৈভব করার একটা হাতিয়ার হিসেবে। সুকুমার বৃত্তির মাধ্যমে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, পড়ালেখার মধ্য দিয়ে, খেলাধুলা করার মধ্য দিয়ে বিকশিত হওয়ার যে রাস্তাগুলা, তার চেয়ে সহজ মনে হয় এটি। শেষে আমি একটা কথা বলি, আমরা এখন সার্বিক চিত্রটা কোথায় দেখতে পাবো? বুড়িগঙ্গার নদীর পানিতে। কারণটা কি? পরিবেশের সাথে রাজনৈতিক পরিবেশের কিন্তু একটা চমৎকার মিল আছে। পরিবেশ আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে মানুষগুলা কেমন। বুড়িগঙ্গার পানি কালো, তার মানে ওর আশেপাশের লোকজনের মন কালো, এই রাষ্ট্রের প্রধানের মন কালো, আমাদের মতো শিক্ষকদের মন কালো, বিশ্ববিদ্যালয় উপাচার্যের মন কালো, ডিউই প্রধানের মন কালো, সেনা প্রধানের মন কালো, বিচার বিভাগের মন কালো। যদি কালোই না হয়, আইন আছে, অনুশাসন আছে, আমরা অ্যাওয়ারনেস করি, সব কিছুই করি, কিন্তু পানি তো সাদা হয় না, পানি তো সেই কালোই থেকে যাচ্ছে। তার মানে আমাদের কোথাও একটা গলদ আছে। সেটা হলো আমরা আসলে মিন করি না, আমরা একটা হিপোক্রেট সোসাইটির মধ্যে আছি। আমি আপনি সবাই মিলে মনে করি এই দেশটা আমার না, এখান থেকে অর্থ উপার্জন করো। সেই জন্য ঢাকাকে হোপেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো। ঢাকা হচ্ছে টাকা কামাইয়ের একটি জায়গা, যেখান থেকে টাকা কামাই করো আর বিদেশে থাকো, সুস্থভাবে থাকো, সুস্থ পড়ালেখা করো, সুস্থ জীবনযাপন করো। সেটাকেই আমরা বেছে নিচ্ছি, শিক্ষক থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে এবং সেনাপ্রধান থেকে শুরু করে সবাই। তো এরকম একটা সোসাইটিতে আমার মনে হয় না যে কথা, সরি আমি একটু শেষ করি, ডক্টর ইউনূসের কাছে আমরা চেয়েছিলাম ওনার নেতৃত্বে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্যে, কারণ দিন শেষে ওরাই সরকার পরিচালনা করবে, ওদের আগে একটা পরিবর্তন, ওদের অ্যাটিটিউডটা যদি একটা কমন প্ল্যাটফর্মে আনা যেত এবং তার মধ্য দিয়ে নির্বাচন এবং সব কিছু মিলে যদি আমরা একটা পরিবর্তনের ধারা যেতাম, তাহলে কিন্তু একটা সুস্থ সমাজ পাওয়ার, সুস্থ রাজনীতি পাওয়ার একটা সুযোগ থাকতো। সেটি আজকে বেহাত হওয়ার দশা হচ্ছে।